আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 10 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ফাহিমের বোন চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বলল, আপনার ক্লাসের একজন স্টুডেন্ট আমাকে লাভ লেটার দিয়েছে, মানে প্রপোজ করেছে। এ কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে ফাহিমের বোনের দিকে তাকিয়ে আছে। তবে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, হয়তো আমাকে ফাঁসানোর জন্য আবার প্ল্যান করছে। কিন্তু আমি তো ওকে লাভ লেটার দেই নাই, তো আমি কেন চিন্তা করছি? হতে পারে অন্য কেউ দিয়েছে, কিন্তু ও আমাকে কিছু ইঙ্গিত করে বুঝাতে চাচ্ছে। কি বুঝাতে চায় আমাকে, আমি তো এটাই বুঝলাম না। ম্যাম এবার টেবিলে পড়ে থাকা লাঠিটা হাতে নিয়ে বলল, এই ক্লাসের কেউ তোমাকে প্রপোজ করবে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তাছাড়া তুমি ওদের 2 ক্লাস জুনিয়র, কার এমন রুচি যে তোমাকে প্রপোজ করবে? ফাহিমের বোন বলল, নাম বললে চিনবেন তো? ম্যাম একটু রাগী চোখে তাকিয়ে বলল, আমার ক্লাসে এসে কি আমার সাথে নাটক করছো? তাড়াতাড়ি নামটা বলো। ফাহিমের বোন বলল, জি ম্যাম, ওই যে পেছনের বেঞ্চে বসে আছে রনি, ও আজকে আমাকে প্রপোজ করেছে। আমি তো ফাহিমের বোনের কথা শুনে হতবাক হয়ে গেছি। কি বলছে ও? আমি ওকে কেন প্রপোজ করতে যাব? আমার তো মনে হচ্ছে ও কোনো খেলা খেলছে আমার সাথে। কিন্তু এই প্রপোজের নাটক সাজানোর কি দরকার? নাকি আবার আগের মতো আমাকে ক্লাসে সবার সামনে অপমান করতে চায়? কিছুই তো বুঝতে পারছি না। ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, রনি তোমাকে প্রপোজ করেছে, এটা আমি কেন ক্লাসের কেউই বিশ্বাস করবে না। এবার ও একটু মুখটা কালো করে বলল, সত্যি বলছি ম্যাম। তাহলে আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি? এবার আমি উঠে দাঁড়িয়ে বললাম, ম্যাম আমি কি কিছু বলতে পারি? ম্যাম বলল, না তোমার কিছু বলতে হবে না, তুমি বসে থাকো, ব্যাপারটা আমি দেখছি। ফাহিমের বোন বলল, আপনি আবার কি দেখবেন ম্যাম? ম্যাম বলল, ও যে তোমাকে প্রপোজ করেছে এটার প্রমাণ দাও। ফাহিমের বোন বলল, এই যে দেখেন লাভ লেটার। আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? ওরে বাবা, এ তো দেখি সবকিছুই প্রস্তুত করে এনেছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমার ম্যামের উপর বিশ্বাস আছে, উনি যে করেই হোক এটা মিথ্যা প্রমাণ করবেন। ম্যাম বলল, তুমি বলছো এটা রনি দিয়েছে? ফাহিমের বোন বলল, জি ম্যাম। ম্যাম বলল, তাহলে এই লাভ লেটার একটু পড়ে শোনাবা সবাইকে। ফাহিমের বোন বলল, সেটা আপনার ইচ্ছা, তাছাড়া ওর সাথে আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই, তাই আপনার কাছে আসলাম সরাসরি। মনটা চাইতেছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি। ওর নাকি ইচ্ছা নাই আমার সাথে প্রেম করার। আরে আমি কি বলেছি আমি তোর সাথে প্রেম করব? দাঁড়া, আমাকে আগে ক্লাস থেকে বের হতে দে, পরে সব বুঝিয়ে দিব। ম্যাম বলল, এটা তো অল্প লেখার একটা লাভ লেটার, পড়তেও মনে হচ্ছে এতটা সময় লাগবে না। আচ্ছা রনি, এদিকে আসো তো একটু। আমি উঠে ম্যামের কাছে চলে গেলাম। ফাহিমের বোন আমার দিকে তাকিয়ে আবার চোখে চশমা লাগিয়ে নিল। মনে মনে বললাম, কানির বাচ্চা কানি, আমি নাকি ওকে লাভ লেটার দিয়েছি। ম্যাম আমাকে একটা কলম আর খাতা দিয়ে বললেন, এখানে ডান হাত এবং বাম হাতে কিছু লেখো। আমি ম্যামের কথা মতো লিখলাম। ম্যাম আমার লেখা খাতাটা আর লাভ লেটার নিয়ে বলল, দেখো তো এই লেখা আর এই লেখার মাঝে কোনো মিল আছে? ফাহিমের বোন বলল, মিল না থাকলে কি হয়েছে, হয়তো ওর মা অথবা বাবা লিখে দিয়েছে, না হলে ওর বোন। বলা তো যায় না কার মনে কখন কি চলে। গাইস, তোমরা তো জানো আমার ক্যাশ প্রাইজ গিভওয়ে করার কথা ছিল, যেটা রোজার ব্যস্ততার কারণে করা হয়নি। আমি ইনশাল্লাহ ঈদের দিন গিভওয়েটা করব। তোমরা হয়তো ভাবছো আমি গিভওয়ে করার জন্য টাকা কোথায় পাবো। আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো তাহলে তোমরা অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। ম্যাম বলল, মিথ্যা তো খুব বানিয়ে বলতে পারো। আচ্ছা যাক, সেসব কথা ছাড়ো। এখন তুমি বলতে চাইছো ওর মা না হলে ওর বোন লিখে দিয়েছে, তাই তো? তোমার মা কি তোমাকে এই খারাপ কাজের জন্য উৎসাহ দিয়েছে? বা ওনারা বলছে তুই এই ছেলের সাথে প্রেম কর, আমি লাভ লেটার লিখে দিচ্ছি, এটা দিলেই ছেলে রাজি হয়ে যাবে? এমনটা কোনো মা বাবাকে করতে দেখেছো? আর বাকি রইল ভাই বোনের কথা। যে প্রেম করে সে লুকিয়ে প্রেম করে আমার মতে। তুমি কি তোমার ভাইয়ের কাছে বলতে পারবে যে তুমি কোনো ছেলের সাথে প্রেম করো? তোমার কি লজ্জা লাগবে না বলতে? ম্যাম যে এত সুন্দর করে বুঝিয়ে বলবেন এটা আমি চিন্তা করতে পারি নাই। সত্যি উনি অসাধারণ কথা বলেছেন। এবার ফাহিমের বোনের মুখ অন্ধকার হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারছে না বেচারি। ম্যাম ক্লাসের সবাইকে বলল চলে যেতে, শুধু আমাকে আর ফাহিমের বোনকে থাকতে বলল। সবাই চলে যাওয়ার পর ম্যাম বলল, রনি তোমার ভাইয়ের এক সময় বেস্ট ফ্রেন্ড ছিল, মনে আছে? ফাহিমের বোন বলল, ওর মতো ফালতু ছেলে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড হতে পারে না। হয়তো ছিল, তবে সেটা ওর 7 জন্মের ভাগ্য ছিল। ম্যাম বলল, ও তাই নাকি? তোমার ভাইকে যে রনি এখনো বাঁচিয়ে রেখেছে এটা তো ভাগ্য, আমি হলে কবেই ওকে মেরে ফেলতাম। ফাহিমের বোন বলল, ধর্ষণ করেছে শুধু আমার ভাই ওর বোনকে, মেরে তো আর ফেলে নাই।
আমি বললাম তোকে তো এবার। ম্যাম বলল রনি আমি কথা বলছি দেখছো না, একটু চুপ করে থাকো। আমি বললাম সরি ম্যাম। ম্যাম বলল আচ্ছা এখন যদি আমি রনিকে বলি তোমাকে ধর্ষণ করতে তাহলে ব্যাপারটা কি ভালো হবে? ফাহিমের বোন এবার ভয় পেয়ে গেল, ও এখান থেকে চলে যেতে চাইছে বুঝতে পারছি। ম্যাম বলল এখান থেকে এক পা গেলে খুব ঝামেলায় পড়ে যাবে, এটা তুমি মাথায় রেখো। ফাহিমের বোন বলল সরি ম্যাম। ম্যাম বলল তোমার ভাইয়ের সামনে তোমাকে কেউ যদি ধর্ষণ করে তাহলে তোমার ভাইয়ের কেমন লাগবে? ফাহিমের বোন বলল ম্যাম আমাকে এসব বুঝাতে আসবেন না, আমি এসব বুঝতে চাই না। আমি বললাম কুকুরের লেজ কখনো সোজা হয় না, কুকুর সব সময় কুকুরই থেকে যায়, এটা আজকে বুঝতে পারতেছি। এই তুই এখান থেকে চলে যা, না হলে ম্যামের কথা আমি নাও শুনতে পারি, কখন যে তোকে আমি কি করে ফেলবো নিজেও জানি না। ফাহিমের বোন আমার দিকে চোখ লাল করে চলে গেল। আমি বললাম ম্যাম আপনি কাকে কি বুঝাতে চান? ম্যাম আমার দিকে তাকিয়ে বলল বুঝলাম না, ও ওর বাবা আর ভাইয়ের পক্ষ ছাড়বে না, কেউ বুঝালেও বুঝবে না, আমি আর কি বলবো, বলার মতো ভাষা নেই। আমি বললাম থাক ম্যাম বাদ দেন, তবে ও যে আমাকে ফাঁসাতে চেয়েছে খুব ভালোই করে বুঝতে পারছি, এমনটা করলো কেন এটাই তো বুঝতে পারছি না। আর কয়েকদিন পর ওর বিয়ে শুনেছি, এরপরেও এমন খারাপ ব্যবহার করছে কেন? ম্যাম বলল কি বললে, ওর বিয়ে? ছেলেটাকে? আমি বললাম আপনার দূর সম্পর্কের আত্মীয় হয়, আপনি চিনেন না? ম্যামকে একটু বুঝিয়ে বলতেই চিনে ফেললো। আমি বললাম ম্যাম কয়েকদিন পর আমার বোনের বিয়ে। ম্যাম বলল তোমার আম্মু আমাকে বলেছে। আমি বললাম আচ্ছা ম্যাম তাহলে আজকে আমি যাই, আম্মুর সাথে থানায় যাওয়ার ছিল কিন্তু যেতে পারি নাই। ম্যাম বলল আচ্ছা তুমি তো পুলিশের চাকরি করো তাহলে আবার? আমি বললাম পড়াশোনা করছি কেন তাই তো? ম্যাডাম বলল আমি বললাম আমার একটা ইচ্ছা আছে পরে বলবো। আচ্ছা ম্যাম আজকে আসি। ম্যাম বলল তা তো যাবেই, আমারও অন্য ক্লাসে যেতে হবে। আমি ক্লাস থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। কলেজ থেকে বের হতেই ফাহিমের বোনের সাথে ওর বান্ধবীরা আমার পথ আটকে দাঁড়ালো। আমি বললাম কি চাই আবার? ফাহিমের বোন বলল কিছুই চাই না, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে তোকে। আমি বললাম কথাবার্তা একটু মেপে বলবি, কারণ কার সামনে দাঁড়িয়ে কি বলছিস এটা মাথায় রাখা দরকার, না হলে তোর ভাইয়ের মতোই তোর একই অবস্থা হতে পারে। ফাহিমের বোন আমার বুকে হাত দিয়ে বলল তাই নাকি? আমি বললাম হাতটা সরা, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে, আমাকে একদম রাগাবি না। ফাহিমের বোন বলল ও তাই নাকি? এই তোরা দেখ, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। আচ্ছা কি করতে চাস আমার সাথে? আমার হাতের ছোঁয়ায় কারেন্ট লাগছে নাকি তোর শরীরে? আমি বললাম শরীর থেকে হাত না সরালে তোর ভাইয়ের মতোই অবস্থা করে ফেলবো তোর। ফাহিমের বোন বলল সে যদি তোর ক্ষমতা থাকে তাহলে করিস, আমিও তা দেখতে চাই। ম্যাম নাকি বলেছিল তুই আমাকে ধর্ষণ করতে চাস। আমি বললাম শুধু মেয়ে বলে তোকে আমি কিছু করতে পারছি না, না হলে এখানে তুলে একটা আছাড় দিতাম। ফাহিমের বোন বলল কেন, সেই দিন তো খুব জোরেই লাথি দিয়েছিলি, আজকে দিবি না? দে আমিও দেখতে চাই। আমি বললাম দেখ আমাকে ছাড়, ভালো হচ্ছে না কিন্তু। ঠাস ঠাস করে ফাহিমের বোনের গালে দুইটা চর পড়ল। তাকিয়ে দেখি মিতু চলে এসেছে। এই যা আজকে কাজ হয়েছে, কি সময়ে যে তোর এন্ট্রি, খুব ভালো করেছিস। মিতু বলল তোর তো সাহস কম না, আমার ভাইয়ের শরীরে হাত দিস। ফাহিমের বোন মিতুর দিকে তাকিয়ে বলল এই তুই আবার কোথায় থেকে এলি? মিতু বলল আমার ভাই হয়তো মেয়েদের গায়ে হাত তুলে না, তাই বলে আমি ওর বোন আছি না। আমি বললাম ধন্যবাদ আপু, ও যদি ছেলে হতো না তাহলে আজকে কি যে করতাম বলতে পারি না। ফাহিমের বোন বলল এখানে আমার সাথে কয়জন আছে ভালো করে তাকিয়ে দেখ, তাই বলছি হিসাব করে কথা বল। মিতু বলল তোর সাথে ওরা আছে আর আমার সাথে পিস্তল, এবার কি আমার সাথে লাগতে আসবি? ফাহিমের বোন বলল আমি তোকে দেখে নিব। আমি বললাম এটা তো প্রতিদিনই বলিস, কিন্তু কিছুই তো করতে পারিস না। আর শোন, ফাহিমের বোন আমার কথা শুনে আবার রাগে কটমট করে তাকিয়ে বলল কি বলবি তাড়াতাড়ি বল। আমি বললাম সময় থাকতে ভালো হয়ে যা, আর তোর তো কয়েকদিন পর বিয়ে, তাও আবার ম্যামের আত্মীয়র ছেলের সাথে। এটা বলতেই ফাহিমের বোন আবার মুখটা কালো করে দিয়ে বলল কি বলছিস, মাথা ঠিক আছে? আমি বললাম আমার মাথা ঠিক আছে, ছেলে ব্যবসা করে। এরপর এক এক করে সব বলতে লাগলাম। এখন মনে হয় ফাহিমের বোন কান্না করে দিবে, কারণ ছেলে ম্যামের আত্মীয়, উনি যদি কিছু বলে তাহলে বিয়ে শেষ। আরও ম্যামের সাথে বেয়াদবি করেছে। আমি বললাম দেখ এভাবে মন খারাপ করতে হবে না, তোরা হয়তো খারাপ হতে পারিস, তবে আমরা না, যা চিন্তা করতে হবে না, তেমন কিছু বলবে না ম্যাম, আমি বলে দিয়েছি। আর যদি পারিস তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার কর। মিতু বলল রনি তুই তো ফাটিয়ে দিলি, এখন তো ও আমাদের হাতে বন্দি। আমি বললাম কাউকে বিপদে ফেলে এর সুযোগ আমি নিতে চাই না, আর চলে যা এখান থেকে, এখন আর তোকে দেখার ইচ্ছে হচ্ছে না। ফাহিমের বোন মন খারাপ করে চলে যাচ্ছে। মিতু বলল তুই কি সত্যি ওর ব্যাপারে সবকিছু জানিস? আমি বললাম জানবো না কেন, ম্যামের থেকে ইনফরমেশন নিয়েছি। আর তুই হঠাৎ এখানে কেন? মিতু বলল বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি, এই দেখ ও দূরে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম ছোট ভাইয়ের সামনে এই কথা বলিস, লজ্জা করে না তোর? মিতু বলল আরে লজ্জা কিসের, ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। আমি বললাম আর আমরাই জানি না?
মিতু বলল, আরে এখন না, সে অনেক পরে। আমি বললাম, আচ্ছা যা, তোর সময় নষ্ট করে লাভ নেই। মিতু বলল, আমাদের সাথে চল, ফ্রিতে শুধু ঘুরবি আর খাবি। ঠাস করে মিতুর গালে আস্তে করে একটা চড় দিয়ে বললাম, আমি কি তোদের মাঝে কাটা হয়ে থাকবো? এত বড় হয়ে গেলি তাও মাথায় একটুও বুদ্ধি নেই। মিতু বলল, তোকে আমি বাঁচিয়ে দিলাম আর তুই আমাকে থাপ্পড় দিলি? আমি বললাম, আচ্ছা মিতু শোন, শুক্রবারে বাবা নাকি কোন মেয়েকে দেখতে যাবে, চলে আসবি আমাদের বাড়িতে সময় মতো। মিতু বলল, যা, যাব না তোর সাথে। আমাকে মারলি কেন? আমি বললাম, তুই না গেলে নাই, সর এখান থেকে। মিতু মুখ বাঁকিয়ে চলে গেল। আমিও বাসার দিকে যেতে লাগলাম। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। সকালে সবাই মিলে মেয়ে দেখতে চলে গেলাম। মাইক্রো গিয়ে থামলো বাবার দেওয়া ঠিকানায়। গাড়ি থেকে নামতেই সামনে একটা বাসা পড়লো। বেশি একটা বড় নয়, অনেক ছোটখাটো বাসা, তবে এতটা পছন্দ হয় নাই আমার। আমি বললাম, বাবা এই বাসা নাকি? বাবা বলল, ভেতরে চল। আমি বললাম, আম্মু আজকে আমি বাসায় গিয়ে তোমার মেয়েকে যদি না মারি তাহলে আমার নাম রনি না। আম্মু বলল, কেন, ও আবার কি করেছে? আমি বললাম, ওকে বলেছি আমার সাথে চল, একা একা ওখানে ভালো লাগবে না আমার, তুই থাকলে হয়তো একটু সঙ্গ পাবো। আর তোমার মেয়ে বলে সে নাকি ব্যস্ত। আম্মু বলল, কেন ভালো লাগবে না? তুই তো এ বাড়ির জামাই হতে চলছিস। আমি বললাম, আব্বু আম্মুকে একটু চুপ থাকতে বলবে, নাকি আমি কোথাও চলে যাব? আম্মু বলল, আমি বললেই দোষ। আমি বললাম, আমাকে তো চিনো না, পরে এই মেয়েকেই বিয়ে করব কিন্তু। বাবা বলল, এই তোরা মা ছেলে ফুসুর ফুসুর করা বন্ধ কর, এখন একটু চুপ থাক। বাবা কলিং বেল বাজাতেই এক আঙ্কেল এসে দরজা খুলে দিল। দরজা খুলেই বাবার সাথে গলা মিলালো। আমরা ভেতরে যেতেই সোফায় বসতে দিল। আঙ্কেল বললেন, এটা কি তোর ছেলে? বাবা বলল, কেন, জামাই তোর পছন্দ হয় নাই? যাক বাবা, আসতে না আসতেই জামাই বানিয়ে দিল। ইস, আমার তো এখন লজ্জা করছে, কিন্তু যে কোনো মূল্যেই হোক এই বিয়ে ভাঙতেই হবে। আমি এখনো বিয়ের জন্য তৈরি না। আসলেই ভাই, বিয়ের একটা সময় লাগে, সেটা হয়তো আমার এখনো হয় নাই। তবুও কি করা যায়, বাবার কথা তো শুনতে হবে, ওনার মন তো আর ভাঙা যাবে না। দেখি সামনে কি হয়। আঙ্কেল বললেন, ছেলে আমার পছন্দ হয়েছে। আচ্ছা তোর ছেলে কি করে সেটা তো বললি না। আম্মু বলল, আমার ছেলে আবার কি করবে, আমি থানার ওসি, ওর বাবা ব্যবসা করে। আমাদের কি টাকার অভাব যে আমার ছেলেকে আমি চাকরি করতে দিব? আমি মনে মনে ভাবছি, কি ব্যাপার, আম্মু মিথ্যা কথা বলল কেন, কিছুই তো মাথায় ঢুকছে না। বাবা বলল, আরে আমার ছেলে তো। আম্মু বলল, চাকরি করবে তখন যখন ওর মন চাইবে, তাই তো বলতে চাইছো তাই না? এবার আঙ্কেল মুখটা একটু কালো করে বলল, আমি তো জানতাম তোর ছেলে চাকরি করে। আম্মু বলল, কেন, আমার ছেলে চাকরি করে না দেখে কি মেয়ে বিয়ে দিবেন না? আঙ্কেল বললেন, না, আসলে কথা এটা নয়, আমার মেয়ের নামে এই ঢাকা শহরে 1 একর জমি আছে, বিয়ের পর তো সবকিছু আপনার ছেলের হবে, তাই আমি চাইছিলাম ও যদি কোনো চাকরি করত। আম্মু বলল, দেখেন আপনার মেয়ের কি আছে না আছে সেটা দেখে আমরা কি করব, আর সম্পদের কথা বলবেন না, কারণ আমার ছেলের নামে যা লিখে দিয়েছি আপনাদের সবকিছু 5 বার বিক্রি করে কিনে আনা যাবে। বাবা আম্মুকে একটা ধমক দিয়ে বলল, এই তুমি চুপ করে থাকতে পারো না, এত কথা বলছো কেন? আর আমার ছেলে পুলিশের চাকরি করে, এমনিই ওর মা একটু তোর সাথে মজা করলো আর কি, তাই না? আম্মু একটু রাগি সুরে বলল, আঙ্কেল বললেন, আসলে আপা আমিও এমনি একটু মজা করছিলাম আপনার সাথে, অনেকদিন পর আপনার সাথে দেখা, কিছু মনে করবেন না আবার। আম্মু একটা হাসি দিয়ে বলল, আমি আবার কি মনে করব, তবে যা বুঝার তা বুঝেই গেছি, এখন মেয়েকে নিয়ে আসুন। আঙ্কেল কাকে যেন ডাক দিতেই একজন মহিলা ঘোমটা পরা একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার ঘোমটা সরাতেই বুঝলাম ভালোই সুন্দর আছে, আমার একটু পছন্দ হয়েছে, কিন্তু বউ হিসেবে না, বোন হিসেবে। আমার মন যে অন্য কোথাও পড়ে আছে, রিয়াকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। একে তো আম্মুকে আমি কথা দিয়েছি রিয়াকে আমি বিয়ে করব, 2 ওকেও আমার প্রথম দেখায় খুব পছন্দ হয়েছে, এখন একটু ভেজাল হয়েছে ওর সাথে, তাতে কি, কয়েকদিন পর আবার ওর সাথে যোগ দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। মেয়েকে নিয়ে যাওয়া হলো। বাবা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করছে। হঠাৎ আম্মু বলে উঠল, ভাই সাহেব আমি একটা কথা বলতে পারি? আঙ্কেল বললেন, অবশ্যই, কেন নয়। আম্মু বলল, আজকালের ছেলে মেয়েদের বলা যায় না, তারা কখন যে কি করে বসে থাকে, তাই আমি চাইছি আগে ছেলে মেয়েদের সিদ্ধান্ত শুনি, তারপর আমরা এই বিষয়ে কথা বলি। আঙ্কেল বললেন, আপনার কথা ঠিক, তবে আমার মেয়ে আমার কথা ছাড়া এক পাও নড়বে না, খুব ভালো মেয়ে আমার। আচ্ছা আপনি যেহেতু বলছেন তাই ছেলে আর মেয়েকে আলাদা করে কথা বলতে দেই কেমন? বাবা তুমি ওই পাশের রুমে চলে যাও, ওখানে আমার মেয়ে বসে আছে। আমি আম্মুর কানের কাছে গিয়ে বললাম, আম্মু আমাকে আজকে কোথায় ফাঁসিয়ে দিলে? আম্মু বলল, আরে যা, কথা বলে আয়, দেখ মেয়ের কোনো সমস্যা আছে নাকি, না হলে তো তোর বাবা এখনই তোর বিয়ে ঠিক করে ফেলবে। আমি বললাম, কিন্তু আমি ওখানে গিয়ে কি বলবো আম্মু? তুমি তো জানো আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না, কেমন যেন ভয় পাই।
আম্মু বলল এক চড় দিয়ে এই গাল ওই গালে নিয়ে যাব। সেই দিন তো দেখলাম 2টা মেয়েকে নিয়ে বসে থাকতে, তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রী। আবার বলিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না। আমি বললাম আমার ইজ্জত এভাবে শেষ করে দিলে? আম্মু বলল এত কথা না বলে যা তো। আমি বললাম দোয়া করিও আম্মু, তোমার ছেলে একটা মিশনে যাচ্ছে। আম্মু বলল মরে যা তুই। আমি বললাম আমিও দেখে নিব, মনে রাখিও। আম্মুর সাথে রাগ করে আঙ্কেলের দেখানো রুমে চলে গেলাম। দরজাটা হালকা করে ধাক্কা দিতেই খুলে গেল। সত্যি দেখি ভেতরে মেয়েটা বসে আছে, আবারও ঘোমটা দিয়ে। আরে বাবা, আমি কি আজকে বাসর রাত করতে এসেছি যে বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে? মনে হয় নতুন বউ। কেমন জানি একটু বাসর রাতের ফিলিংস লাগছে। ভেতরে যেতেই মেয়েটা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। অবাক হলাম একটু। সালাম করবে না তো আবার আমাকে? না হলে বিয়ে ছাড়া বাসর সত্যি সত্যি করে ফেলবো। মেয়েটা টেবিলের কাছে যেতে যেতে বলল, আচ্ছা আপনি কি ভালোবাসার রং জানেন? এটা কেমন হয় দেখতে, কয় ধরনের? ওরে বাবা, এটা তো অদ্ভুত একটা প্রশ্ন করে বসলো। ভালোবাসার আবার নাকি রং হয়? এটা আবার কেমন কথা? কিন্তু অন্য কিছু না বলে প্রথমেই এ কথা বলল কেন? কিছুটা তো রহস্য আছে। মেয়েটা আমাকে চিন্তা করতে দেখে আমার দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করতে হবে না, আমার নামটা তো জানেন। এবার একটু ভয় কাটিয়ে বললাম, না মানে জানা হয় নাই। মেয়েটা বলল আমার নাম তানিয়া। আমি বললাম আমার নাম রনি। মেয়েটা বলল সেটা আমার জেনে লাভ নেই। আমি বললাম তাহলে কি আমার আপনার নাম জানার দরকার ছিল? তানিয়া বলল এখানে আমার সাথে কথা বলতে এসেছেন নাকি ঝগড়ার মুড নিয়ে এসেছেন? আমি বললাম আচ্ছা সরি। তানিয়া বলল চলেন আমার সাথে। আমি বললাম কোথায় যাব? তানিয়া বলল এই তো একটু বাইরে থেকে ঘুরে আসব, আমাদের পুরাতন বাড়ি আপনাকে দেখিয়ে আনবো, আর কিছু কথা আছে আপনার সাথে, সেগুলো সেরে নিব। আমি বললাম কি বলেন? বাবা আর মা তো বসে আছে ভেতরে, আমাদের দেরি করা ঠিক হবে না। তানিয়া বলল আরে এসব আমি দেখে নিব, এখন আমার সাথে চলেন তো। মেয়েটা পেছনের দরজা দিয়ে বের হলো। আমিও পেছন পেছন যেতে লাগলাম। তাছাড়া আর কি করব আমি? মনে হচ্ছে আমি কোনো বলির পাঠা হতে যাচ্ছি। তানিয়া একটু দাঁড়িয়ে আমার কাছে আসলো। ওর শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ বের হচ্ছে। এরপর আমার একটু কাছে এসে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 10 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।